আসসালামু আলাইকুম। উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ৬৬ লেখনীতে সালমা চৌধুরী। মিম, মেঘ, আদি একসঙ্গে ঈদ মোবারক বলল। তানভীর কোনো রকমে প্লেটের নাস্তা শেষ করেই উঠে পড়েছে। এর মধ্যে সবার খাওয়া প্রায় শেষ। বন্যার আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে সবাই বেরিয়ে পড়েছে। আসার সময় ওনারা সবাইকে সালামিও দিয়ে দিয়েছে। আবির ইশারা দিতেই তানভীর বন্যার ছোট ভাইকে সালামি দিতে গেল, কিন্তু সে কিছুতেই নিবে না। মেঘের সাথে সে যতটা ফ্রি তানভীরের সাথে তেমন না, তাই সে নিতে চাচ্ছে না। তানভীর জোরাজোরি করেই সালামি দিয়ে আসছে। তানভীর বেরিয়ে এসে বন্যার দিকে এক পলক তাকালো। সহসা দু চোখ আটকে গেছে। নিজে পছন্দ করে কেনা ড্রেস যখন প্রিয়জন পরে তখন মনে অন্যরকম প্রশান্তি কাজ করে। তানভীর মুগ্ধ নয়নে বন্যার দিকে তাকিয়ে আছে। বুকের ভেতরের ভূকম্পন কোনো মতেই সামাল দিতে পারছে না। আবির এগিয়ে এসে বলল, চাবিটা দে, গাড়ি আমি চালাচ্ছি। তানভীরের বুক থেকে সানগ্লাসটা খুলে তানভীরের চোখে দিয়ে বলল, সাবধান, সে কিন্তু তোর বোনের থেকেও বেশি চতুর। মান সম্মান ডুবাইস না, হিরো হতে এসে ভিলেন হয়ে যাস না। আবির গাড়িতে বসে একবার পেছনে দেখে নিল। তানভীর পাশের সিটে গিয়ে বসেছে। তার দৃষ্টি কোথায় কে জানে। আবির অতি সতর্কতার সহিত গাড়ি চালাচ্ছে। পেছনে মিম, মেঘ আর বন্যা নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত। মাঝে মাঝে আদিও তাতে সঙ্গ দিচ্ছে। সবাই ঘন্টা দুয়েক ঘোরাঘুরি করেছে। এই ফাঁকে মেঘ বন্যাকেও বেশ কিছু ছবি তুলে দিয়েছে। ঘোরাঘুরি শেষে বন্যাদের বাসায় যাওয়ার সময় মেঘ বন্যার ছবি দেখে একটা ছবি সিলেক্ট করে দিল ফেসবুকে পোস্ট করার জন্য। বন্যা আর মেঘ আস্তে ধীরে কথা বললেও আবির সে কথা শুনে ফেলেছে। আবির সহসা ব্রেক কষল। পেছন ফিরে মেঘ আর বন্যার দিকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলল, ফেসবুকে ছবি দেওয়ার অভ্যাস ত্যাগ করো। আজকের পর ফেসবুকে যেন কারো ছবি না দেখি। আবিরের কথা শুনে মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো মুখ করে তাকালো। আবির দেখেও না দেখার মতো করে সামনে তাকিয়ে আবারও গাড়ি স্টার্ট দিল। মেঘ আর চোখে আবিরকে দেখছে। আবির মিনহাজকে ব্লক দেওয়ার পর মেঘের ফেসবুক আইডি থেকে মেঘের সব ছবি ডিলিট করে ফেলেছে। মেঘ বিষয়টা তখনই খেয়াল করেছে, বন্যাকেও জানিয়েছে। আবিরের জেলাসি দেখে সেদিন মেঘ আনমনে অনেকক্ষণ হেসেওছে। তবে আজকে শুধু মেঘকে বলেনি, আবির বন্যাকে সহ ওয়ার্ন করেছে। আবির মেইন রোডে গাড়ি থামিয়ে তানভীরকে বলল, তানভীর, বন্যাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। বন্যা সঙ্গে সঙ্গে বলল, আমাকে এগিয়ে দিতে হবে না, আমি যেতে পারবো। আবির রাশভারী কণ্ঠে বলল, জানি, কিন্তু তুমি যেহেতু আমাদের সাথে বেরিয়েছো তাই আমাদের উচিত তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেয়া। তানভীর, যা। বন্যা আর কথা বাড়ালো না, সবার থেকে বিদায় নিয়ে নেমে গেল। গলির রাস্তায় তানভীর আর বন্যা হাঁটছে। তানভীর শান্ত স্বরে বলল, ঈদ মোবারক। ঈদ মোবারক। কারো মুখে কোনো কথা নেই। বাসার কাছাকাছি আসতেই তানভীর পকেট থেকে টাকা বের করে বন্যার দিকে এগিয়ে বলল, এটা তোমার সালামি, নাও। আমার সালামি লাগবে না ভাইয়া। ভাইয়া ডাক শুনেই তানভীরের কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, ভাইয়া ডাকছো আর সালামি নিবা না? মেঘ, মিমো আমায় এত সুন্দর করে ডাকে না। তানভীর বিরক্তি ভরা কণ্ঠে কথা বলায় বন্যা থম্মত খেলেও। কিছু বলার আগেই তানভীর আবার জিজ্ঞেস করলো, নিবে কি না? বন্যা চুপচাপ সালামি নিয়ে তানভীরের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, সালামি নিলে সালাম করতে হয়, আপনাকে সালাম করি। বন্যা একটু নিচু হতেই তানভীর এক লাফে কয়েক হাত পিছিয়ে গেল। তৎক্ষণাৎ রাগী স্বরে বলল, একদম না। তানভীরের এমন কাণ্ডে বন্যা ভ্যাবাচ্যাকা খেল। খানিক বাদে বন্যা হাসতে হাসতে এক পা এগোতেই তানভীর গাড়ির দিকে ছুটল। বন্যা দাঁড়িয়ে থেকে একা একাই কিছুক্ষণ হাসলো, তারপর বাসার দিকে চলে গেছে। তানভীরকে দৌড়ে আসতে দেখে আবির গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? কিছু না। বাসা পর্যন্ত দিয়ে আসছিস? না। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, কল দিয়ে জিজ্ঞেস কর বাসায় পৌঁছেছে কিনা। মেঘ বন্যাকে কল দিতেই বন্যা সালামি আর সালামের ঘটনা বলল। মেঘ হাসতে হাসতে ফোন কেটে দিয়েছে। তানভীরের স্বভাবই এমন, সালামি দেয়া দায়িত্ব, তাই সকালবেলা ছোটদের সালামি দিয়ে দেয়। তবে কেউ তাকে সালাম করতে আসলেই সে ছুটে পালায়। আগে প্রায় সময়ই মেঘ সালাম করার জন্য তানভীরের পিছু পিছু সারা বাড়ি ছুটত, কিন্তু এখন আর তা করে না। বন্যা জানতো না, কিন্তু তানভীরের এক্সপ্রেশন দেখে সে না হেসে থাকতে পারেনি। মেঘ কল কেটে হাসতে হাসতে বলল, বাসায় পৌঁছেছে। হাসছিস কেন? এমনি। তানভীর মনে মনে বিড়বিড় করে বলল, এই কথাটাও বনুকে বলে দিতে হয়। আবারও আওড়ালো, বোনের বান্ধবীকে পটানোর আগে বোনকেই পটাতে হবে। আবির তানভীরের দিকে তাকালো। কিছু একটা কাহিনী করেছে, সেটা ঠিকই বুঝেছে আবির, তবে কি করেছে সেটা বুঝতে পারছে না। সেসবে তেমন পাত্তা না দিয়ে বাসায় আসছে। ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসেছে।
পেট যতই ভরা থাকুক, যতই ঘোরাঘুরি করে আসুক না কেন, ঈদের দিন দুপুরে সবাই একসঙ্গে বসে খেতেই হবে, এটাই এই বাড়ির নিয়ম। আলী আহমেদ খানরা আবিরদের জন্যই অপেক্ষা করছিল। আবিররা আসতেই খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। অন্যান্য দিন বাড়ির বউরা না বসলেও ঈদের দিন অন্ততপক্ষে সবার সাথে বসতে হয়। খাওয়া শেষে সবাই সবার মতো রেস্ট নিতে চলে গেছে। আজ রাতে ফুপ্পিদের খান বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে। বিকেলের পর থেকেই সেই আয়োজনে ব্যস্ত সবাই। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান সোফায় বসে আছেন। ইকবাল খান বন্ধুদের সাথে দেখা করতে চলে গেছেন। আবির, তানভীর দুজনেই বাড়িতে ঈদের দিন। তানভীর সচরাচর বন্ধুদের সাথে দেখা করে না। মেঘ বিকেলের দিকে মোজাম্মেল খানের দেয়া ড্রেসটা পরেছে। গাঢ় সবুজ রঙের গর্জিয়াস ড্রেস। চুলে একটা স্টোনের মুকুট পরেছে। পেছন দিকে চুলগুলো ছাড়া একদম রানীর মতো লাগছে। আত্মীয় স্বজন বেড়াতে আসলে মেঘ মিম যথাসাধ্য কাজ করলেও আজ তারা কিছুই করছে না। বিশেষ করে মেঘ ডাইনিং থেকে একটা চেয়ার নিয়ে ড্রয়িং রুমের মাঝখানে রেখে পায়ের ওপর পা তুলে বসে আছে। দু হাতের কোনোই অবধি মেহেদি দেয়া, ম্যাচিং করা সবুজ কাচের চুড়িও পরনে। এক হাতে একটু পরপর চুল ঠিক করছে আর মিম আদির সাথে বকবক করছে। মেঘের ক্ষুধা লাগলে আদিকে এটা সেটা দিতে বলে, কারণ সে এই ড্রেস পরে কোনোভাবেই রান্নাঘরে যাবে না। আবির ঘুম থেকে উঠে বারান্দা থেকে মেঘের ভাবভঙ্গি দেখে নিঃশব্দে হাসছে। অতঃপর শান্ত স্বরে বলল, তোকে সারা জীবন রাজরানীর মতো যত্নে রাখার তৌফিক আল্লাহ যেন আমাকে দেন। আবির নিচে আসতেই আলী আহমেদ খান ধীর কণ্ঠে ডাকলেন, আবির। জি আব্বু। তুমি কি অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছো? জি। কেন? একটু দরকার ছিল, কিছুদিনের মধ্যে রেখে দিব। আলী আহমেদ খান তপ্ত স্বরে বললেন, আমি রাখার কথা বলিনি আবির। এটা তোমার অ্যাকাউন্ট, তোমার যখন ইচ্ছে টাকা তুলবে, কিন্তু টাকাটা কেন তুলেছো সেটা আমার জানা প্রয়োজন। মিম আস্তে করে বলল, ভাইয়া আমাদের অনেক টাকা সালামি দিয়েছে বড় আব্বু। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে বললেন, এখানে হাজারের কথা হচ্ছে না মা, লাখের কথা হচ্ছে। তাও 4-5 লাখ নয়। তুমি যাও এখান থেকে। আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আবিরের নিস্তব্ধতা আলী আহমেদ খান সহ্য করলেও মোজাম্মেল খান সহ্য করতে পারলেন না। রাগী স্বরে বললেন, ব্যবসায় লস খেলে সেখানে শুধু শুধু টাকা নষ্ট করো না আবির। তোমার যদি মনে হয় তোমার পক্ষে ব্যবসা চালানো সম্ভব নয়, তবে ছেড়ে দাও, আমাদের ব্যবসাতে মনোযোগ দাও। অ্যাকাউন্টে টাকাগুলো এমনি এমনি জমা হয়ে যায় না, তোমার আব্বুর কষ্টে জমানো টাকা এগুলো। আবির দু আঙুলে কপালে হাত রেখে মেঘের দিকে তাকালো, মনে মনে বিড়বিড় করে বলল, তোকে পাওয়ার জন্য আর কত বকা আমার খেতে হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আলী আহমেদ খান পুনরায় বললেন, দেখো আবির, তুমি যথেষ্ট বড় হয়েছো। কি করলে ভালো হবে, কি করলে ক্ষতি হবে সেটা তুমি খুব ভালো বোঝো। যাই করো বুঝে শুনে করবা। আবির অনিচ্ছ হেসে বলল, আমি যা করি বুঝেই করি, আর যা করব তাও বুঝেই করব ইনশাল্লাহ। আবির রান্নাঘরের দিকে চলে গেছে। মোজাম্মেল খান রাগে স্বরে বললেন, ভাইজান, এই ছেলে সত্যি তোমার তো, নাকি কোথাও থেকে তুলে আনছিলা? এমন ঘাটতেরামি করতে আমি আজ পর্যন্ত তোমাকেও দেখিনি। আলী আহমেদ খান মলিন হেসে বললেন, তুই আবিরকে রাগিয়ে দেস বলেই এমন করে। আরও তুলো মাথায়, আজ নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে, কাল তোমার অ্যাকাউন্ট থেকে তুলবে, পরশু আবার আমার অ্যাকাউন্ট থেকে তুলবে, তখনও কিছু বলবা না। আলী আহমেদ খান হেসে বললেন, আমার অ্যাকাউন্ট থেকে তুললেও তোর অ্যাকাউন্ট থেকে তোলার সাহস হবে না। তানভীর সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে বলল, আব্বু, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে ভাইয়া কি করবি? তুমি যার নামে টাকা জমাচ্ছ সেই তো ভাইয়ার। রাতে ফুপ্পিরা এসে খাওয়া দাওয়া করে গেছেন। আগামীকাল বিকেলে রাকিবের গায়ে হলুদ। খুব বড় অনুষ্ঠান না করলেও কাছের মানুষ, আত্মীয় স্বজনরা থাকবে। জান্নাতের শ্বশুরবাড়ির সবাই আগামীকাল দুপুরের দিকেই রাকিবদের বাসায় চলে যাবে। এদিকে মেঘ আর মিমকে পাঠানোর জন্য জান্নাত, আইরিন দুজনেই খুব রিকোয়েস্ট করছে। মোজাম্মেল খান প্রথম দিকে রাজি না হলেও জান্নাতের জোরাজুরিতে বাধ্য হয়ে রাজি হয়েছেন। আজ সকালে খাবার টেবিলে সবাই উপস্থিত হতেই মোজাম্মেল খান নীরবতা ভেঙে বললেন, তানভীর, আবির, আজ বিকেলে তোমরা বাসায় থেকো। আবির ভ্রু কুঁচকে বলল, আমাকে দুপুরের পরে রাকিবের বাসায় যেতে হবে। কেন চাচ্চু? আমার এক বন্ধু আসবে, তার সাথে ছেলেও আসবে। আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, আসলে আসবে, আমাকে থাকতে হবে কেন? আসলে ওনারা মেঘকে দেখতে আসবে, যদি পছন্দ হয় তাহলে কথা আগাবে। মোজাম্মেল খানের কথায় আবির যেন আকাশ ভেঙে পড়েছে। তানভীর বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, বনুকে দেখতে আসবে মানে?
কিসের দেখা দেখি? মেঘের মনের ভেতর কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। আব্বু কি বলছেন? ছেলে দেখতে আসবে মানে বিয়ে? নিরুদ্বেগ ভঙ্গিতে আবিরের দিকে চেয়ে আছে, তবে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই। বাহিরে আবির যতই শান্ত থাকার চেষ্টা করুক না কেন, রাগে আবিরের শিরা উপশিরা নীল হয়ে গেছে। চুল থেকে কানের পাশ দিয়ে ঘাম পড়ছে। আবির এক আঙুলে ঘাম মুছল। মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, রফিক আমার পুরনো বন্ধু, অনেক বছর পর দেশে আসছে, মেঘকে দেখতে চাচ্ছে, তাই বাসায় আসতে বলছি। তানভীর রাগে ফুঁসতে ফুঁসতে পড়ল, আমার বোনের কি রূপ বের হয়েছে যে ওকে দেখতে আসবে? আপনি ওনাদের কল দিয়ে আসতে নিষেধ করেন। আমার বোনকে আমি কারো সামনে যেতে দিব না। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, তানভীর মাথা ঠান্ডা করো, ওনারা আসতে চাচ্ছে আসুক, আমরা দেখি, তাদের কথা যদি ভালো না লাগে তাহলে মেঘকে আনবই না। মেঘ আহমক হয়ে বসে আছে, আবিরের দৃষ্টি প্লেটের দিকে। তানভীর রাগে উল্টাপাল্টা আচরণ করলেও আবির কোনো কথা বলছে না। তানভীরের বাড়াবাড়ি বুঝতে পেরে আবির বাম হাতে তানভীরের উরুতে হাত রাখলো, যেন চুপ করে যায়। ইকবাল খানও তানভীরকে থামানোর চেষ্টা করছেন, কিন্তু তানভীরের চিল্লাচিল্লি থামার নাম নেই। সে মেঘকে কারো সামনে আসতে দিবে না মানে দিবেই না। আবিরের ইঙ্গিত বুঝতে পেরে তানভীরের মেজাজ আরো তুঙ্গে উঠে গেছে। তানভীর ভেবেছিল আবির তার আব্বুকে কিছু বলবে, কিন্তু আবির উল্টো তানভীরকে থামতে বলছে। তানভীর রাগে ভাতের প্লেট ধাক্কা মেরে উঠে চলে যাচ্ছে। সবার দৃষ্টি তানভীরের দিকে। ইকবাল খান ভারী কণ্ঠে বললেন, খাবারটা? তানভীর রাগে ফুঁসতে ফুঁসতে উপরে চলে গেছে। তিন ভাই টুকিটাকি আলাপ করছে। আবির কোনো দিকে না তাকিয়ে প্লেটের খাবার শেষ করেই উঠে গেছে। ওঠার সময় মেঘের চোখে চোখ পড়ল। মেঘের চোখ ছলছল করছে, গভীর দৃষ্টিতে আবিরকে দেখছে, হয়তো আবিরের মন বোঝার চেষ্টা করছে। আবির সহসা চোখ সরিয়ে চলে গেছে। টানা 2-3 ঘন্টা তানভীরকে ডাকার পরও তানভীর দরজা খুলছে না। এদিকে মেঘ রুমে শুয়ে শুয়ে কান্না করছে। মিম মেঘের পাশে বসে মেঘকে বোঝানোর চেষ্টা করছে। আবির ছাদে দাঁড়িয়ে আছে। দুপুরের দিকে তানভীর রুম থেকে বেরিয়ে ফোঁসফোঁস করে সোজা ছাদে গেল। তানভীরকে দেখে দেখেই আবির নিঃশব্দে হেসে এগিয়ে আসলো। আবিরের হাসি দেখে তানভীর রাগে কটকট করে বলল, তুমি আমার বোনকে বিয়ে করবা নাকি করবা না? আবির তানভীরকে আলতোভাবে জড়িয়ে ধরে পিঠে আস্তে করে চাপড় মেরে বলল, এত মাথা গরম করলে কিভাবে হবে ভাই? তুই তো জানিস তোর বোনকে ছাড়া আমি চোখের ঝাপসা দেখি। আব্বু এসব কি শুরু করেছে? তুমি কিছু বলনি কেন? তোর বাপের চোখে আমি বহু বছরের জেল খাটা আসামি। আমি যাই বলতে যাব উনি তার উল্টা মিনিং বের করবেন। তার থেকে চুপ থাকাই শ্রেয়। তার মানে বিকেলে তারা বনুকে দেখতে আসবে? আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, বাসায় কে আসলো কে গেল তাতে আমার মাথা ব্যথা নেই, তবে আমার সম্পত্তির দিকে নজর দিতে গেলে আগে আমার সাথে তাকে বসতে হবে। তানভীর ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আবির পকেট থেকে ফোন বের করে তানভীরকে একটা ছবি দেখালো। তানভীর ছবি দেখে মুচকি হেসে বলল, সাবাস, তুমি আমার বোনের যোগ্য পাত্র। আবির মেকি স্বরে বলল, তোর বোনকে বলিস যেন সাজুগুজু করে থাকে। কার জন্য? আমার জন্য। তানভীর ভ্রু কুঁচকে বলল, ঠিক আছে বলবো। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসো, নাটক দেখাতে হবে। তুই যা, আমি আসছি। আবির আর তানভীর আজ সারাদিন বাসায়। তানভীর সোফায় বসে ফোনে গেম খেলছে। মেঘকে তানভীর সাজার জন্য বলেছে। মেঘ সাজাতো দূর, চুল এলোমেলো করে পাগলের মতো রুমে শুয়ে আছে। আবিরের ওপর রাগে মেঘের গা জ্বলছে। কিছুক্ষণের মধ্যে আবিরও নিচে আসলো। দুই ভাই পাঞ্জাবি পরে একেবারে পরিপাটি হয়ে বসেছে। তানভীরের দেখা দেখি আবিরও ফোনে গেম খেলায় মনোযোগ দিল। মোজাম্মেল খান রুমে থেকে বের হতেই তানভীর জিজ্ঞেস করলো, আপনার মেহমান কখন আসবে? আমরা কতক্ষণ যাবৎ অপেক্ষা করছি। মোজাম্মেল খান চোখ সরু করে দুজনকে দেখলো। হালিমা খানের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু জানতে চাইলো, কিন্তু উনিও ঠিক বুঝতে পারছেন না কিছু। ইকবাল খান এসে আবিরের পাশে বসলেন। এর মধ্যে আলী আহমেদ খান রেডি হয়ে রুম থেকে বেরিয়ে জিজ্ঞেস করলেন, ওনারা এখনো আসলো না? সবাই টেনশন করছে। এদিকে আবির তানভীরের মনোযোগ ফোনে। মালিয়া খান আবিরদের কাছে এগিয়ে এসে রাগী স্বরে বললেন, কোথায় এগিয়ে গিয়ে তাদের নিয়ে আসবি, তা না করে তোরা ঘরে বসে খেলছিস? আবির উদাসীন কণ্ঠে জিজ্ঞেস করলো, আমরা ওনাদের জন্য ঠিক কোথায় গিয়ে অপেক্ষা করব আম্মু? মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে বললেন, যেতে হবে না কোথাও, আমি আগে কল দিয়ে দেখি। তানভীর ভাব নিয়ে বলল, ঠিক আছে। মোজাম্মেল খান পরপর 3 বার কল দেওয়ার পর রিসিভ হলো। মোজাম্মেল খান মিষ্টি করে হেসে জিজ্ঞেস করলেন, তোমরা কখন আসবে? আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। আমরা আজ আসতে পারবো না বন্ধু, জরুরি কাজে আটকে গেছি।
কবে আসবা তাহলে? বলতে পারছি না, খুব শীঘ্রই আমেরিকা ফিরতে হবে আমাদের। তোমার সাথে পরে কথা হবে, আল্লাহ হাফেজ। কল কাটতেই তানভীর আবিরের দিকে তাকিয়ে মৃদু হাসলো। আবিরের ওষ্ঠদ্বয় কিছুটা প্রশস্ত হলো। সহসা আবির স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করলো, ওনাদের আনতে কোথায় যেতে হবে? মোজাম্মেল খান সন্দেহ দৃষ্টিতে আবির আর তানভীরের দিকে তাকিয়ে আছে। তাদের ব্যবহার খুব অদ্ভুত। ওইদিকে রফিক সাহেবেরাও আসবেন না। মোজাম্মেল খান কিছুক্ষণ ভেবে গুরুভার কণ্ঠে বললেন, তোমরা যে যার কাজে যেতে পারো। তানভীর সোফা থেকে উঠতে উঠতে মিমকে বলল, এ মিম, বনুকে বল তাড়াতাড়ি রেডি হতে, আর তুইও তাড়াতাড়ি রেডি হয়ে নে, রাকিব ভাইয়ার গায়ে হলুদে যেতে হবে। আলী আহমেদ খান আস্তে করে বললেন, রাতে থাকার দরকার নেই, প্রোগ্রাম শেষ হলে বাসায় চলে এসো। আচ্ছা। আবির কিছুক্ষণ আগে বেরিয়েছে, প্রয়োজনীয় কিছু জিনিস কিনে রাস্তায় অপেক্ষা করছিল। তানভীর রাস্তা থেকে আবিরকে নিয়ে গেছে। পেছনে মিম আর মেঘ বসা। মেঘ চোখ বন্ধ করে বসে আছে। আব্বুর প্রতি যতটা না রাগ উঠেছিল তার থেকেও কয়েক গুণ বেশি রাগ আবিরের ওপর। মেঘ নিজে নিজেকে প্রশ্ন করলো, আবির ভাই কি সত্যি আমাকে ভালোবাসেন? রাকিবের বাসায় আসতেই রাকিব সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ভ্রু নাচাতেই রাকিব গুরুতর কণ্ঠে বলল, আমার কালকে বিয়ে, এটা কি তোর মাথায় ছিল? থাকবে না কেন? জেনে শুনে এত বড় রিস্কে আমায় পাঠিয়ে দিলি যে। আমার কখনো কোনো কাজে ভয় লাগেনি, অথচ আজ ভয় লাগছে। রিয়াটার কথা খুব মনে পড়ছিল। আমার কিছু হলে মেয়েটা বিয়ে ছাড়াই বিধবা হয়ে যেত। আবির মুচকি হেসে বলল, এত সহজে তোর কিছু হতে দিব না আমি, চিন্তা করিস না, আগে চাচ্চু হবি তারপর। এমন সময় মেঘ আসছে। মেঘকে দেখে রাকিব আবিরকে প্রশ্ন করলো, তারপর কি? মরে যাস? বাহ আবির বাহ, দেখছো মেঘ, তোমার আবির ভাই আমাকে মরে যেতে বলছে। মেঘ রাশভারী কণ্ঠে বলল, উনি তো চান আমরা সবাই মরে যাই, তাহলেই উনি মুক্তি পেয়ে যাবেন। মেঘের মুখে এমন কথা শুনে আবির ভ্রুযুগল নাকের গোড়ায় টেনে নিল। মেঘের মনের এক আকাশ অভিমান যা তার কথাতেই ফুটে উঠছে। রাকিবও স্তব্ধ হয়ে গেছে। এর মধ্যে জান্নাত এসে বলল, মেঘ চলো, তোমাকে শাড়ি পরিয়ে দিই। না আপু, শাড়ি পরার মতো মন মানসিকতা আমার নেই। কেন, কি হয়েছে? মেঘ ঢোক গিলে আকুল কণ্ঠে বলল, হয়তো খুব শীঘ্রই আমার বিয়ের দাওয়াত পাবে। জান্নাত ভ্রু কুঁচকে চেয়ে আছে। মেঘ চোখ মুছে মিমের পাশে সোফায় গিয়ে বসলো। রাকিব জান্নাতকে ইশারা দিতেই জান্নাত ভেতরে চলে গেছে। আবির সোফার কাছে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মিম তুই ভিতরে যা। মিম সঙ্গে সঙ্গে উঠে গেছে। আবির মেঘের পাশে বসে মোলায়েম কণ্ঠে বলল, কি হয়েছে তোর, এত অভিমান করেছিস কেন? মেঘের চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। মেঘ দু হাতে বারবার চোখ মুছছে। আবির আবারও জিজ্ঞেস করলো, কথা বলবি না? মেঘ কাঁদতে কাঁদতে বলল, মেয়েদের আপন বলতে কেউ থাকে না, যদি কখনো কাউকে আপন মনে হয় তবে তার সঙ্গেই না হয় কথা বলবো। আবির দুর্বোধ্য দৃষ্টিতে মেঘের ক্রন্দনরত দৃষ্টতায় চেয়ে আছে। মেঘের নিরন্তর কান্নায় আবিরের হৃদয় ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে শান্তস্বরে বলল, নিষ্করুণ এই পৃথিবীতে হয়তো কেউ আছে যে তোকে তার পৃথিবী মনে করে। তার সামীপ্যে তোর মন অনুরোচিত হয়। খুঁজে দেখিস, তোর আশেপাশে এমন কেউ আছে যে তোর কণ্ঠস্বর শোনার জন্য প্রতিনিয়ত ছটফট করে। চিৎকার করে বললেই কেউ কারো আপন হতে পারে না। মেঘ কাঁদছে আর বিড়বিড় করে বলছে, সেই কেউটা কি সারা জীবন কেউ হয়েই থাকবে? আবির মৃদু হেসে বলল, হয়তো না, সময় হলে ঠিকই আপন করে নিবে। মেঘ আর চোখে আবিরকে দেখে তাচ্ছিল্যের স্বরে বলল, হ্যাঁ, তবে আমাকে নয়, হয়তো আমার লাশটাকে। আবির তেজস্পূর্ণ কণ্ঠে চিৎকার করলো, একটা থাপ্পড় মারবো তোকে। কথাটা বলতে বলতে হাত উপরে তুলল আবির। ক্রোধ আঁকিতে চাইল মেঘের অভিমুখে। ক্রোধে আবিরের নাকের ডগা ফুলে উঠেছে। মেঘ কিছুটা সরে গিয়ে তাকালো আবিরের দিকে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আবির সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিল। মেঘ ভ্রুকুচকে ভেজা কণ্ঠে বলল, থামলেন কেন? এখন থাপ্পড় দিলে অনুভব করতে পারবো, লাশ হয়ে গেলে তো আর পারবো না, দেন। আবির আবারও চিৎকার করলো, মেঘ। আবির উঠে পাশে থাকা একটা কাঠের চেয়ারে শরীরের সর্বশক্তি দিয়ে লাথি মেরে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ কিছুক্ষণ সে পথে নিশ্চুপ চেয়ে রইল। তারপর সোফার ওপর দুই পা তুলে হাঁটুতে মুখ লুকিয়ে বসে আছে। মেঘ এখানে আসতে চাইছিল না, কিন্তু তানভীর জোর করে নিয়ে আসছে। এখানে আসার পর থেকে তানভীর, আসিফ আর আরিফ আড্ডায় মগ্ন হয়ে আছে। 10 মিনিটও হয়নি আবির এক গ্লাস শরবত নিয়ে আসছে। মেঘের মাথায় হাত রাখতেই মেঘ আটকে উঠে তাকালো। আবির পাশে বসে শান্তস্বরে বলল, শরবতটা খান। মেঘ শক্ত কণ্ঠে বলতে চাইল, খাবো না। কিন্তু আবিরের আগ্নেয়গিরি লাভার ন্যায় লাল বর্ণের দু চোখে চোখ পড়তেই ভয়ে আর কিছু বলল না। শরবতের গ্লাস নিয়ে ঢকঢক করে গ্লাস ভর্তি শরবত শেষ করে ফেলল।
আবির ধীর হস্তে মেঘের দু চোখ মুছে ঠান্ডা কণ্ঠে বলল, গায়ে হলুদের প্রোগ্রামে এসে এভাবে কাঁদলে মানুষ উল্টাপাল্টা ভাববে। এখন শান্ত হ, কিছুক্ষণ রেস্ট নে, পরে বাসায় গিয়ে আবার কাঁদিস। মেঘ আকুল কণ্ঠে শুধালো, আমি কাঁদলে আপনার বুঝি খুব ভালো লাগে? আবির মনে মনে আওড়ালো, তোর চোখে পানি দেখলে কলিজা ফেটে যায় আমার। আবির এক পলক মেঘের দিকে তাকিয়ে উঠে চলে যাচ্ছে। মেঘ মলিন কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বললেন না? আবির কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেছে। আবিরের এমন আচরণে মেঘের বড্ড অভিমান হলো। আবির বেরিয়ে যেতেই জান্নাত, আইরিন, মিম একে একে ডেকে গেছে, কিন্তু মেঘকে এক চুলও নড়াতে পারেনি। আবির বাসা থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেছে। রাকিব ফোনের পর ফোন দিচ্ছে। আগামীকাল রাকিবের বিয়ে, কোথায় একটু আনন্দ করবে, কিন্তু বন্ধুর জন্য তারও উপায় নেই। 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, আবির ফোন ধরছে না, বাসায়ও ফিরছে না। রাকিব, আসিফ, তানভীর একের পর এক কল দিয়েই যাচ্ছে, কারো কলই রিসিভ করছে না আবির। মেঘ চুপচাপ বসে বসে সবার কর্মকাণ্ড দেখছে। মনের ভেতরে ভয় হচ্ছে ঠিকই, কিন্তু সে কল দিবে না বলে জেদ ধরে বসে আছে। প্রায় 1.5 ঘন্টা পর আবির বৃষ্টিতে অর্ধেক ভিজে বাসায় আসছে। আবিরকে দেখেই রাকিব হুঙ্কার দিয়ে উঠল, কোথায় গেছিলি তুই? তোর গেস্টদের সাথে দেখা করতে ফোন ধরে বলা যাইতো না? তোর যন্ত্রণায় কি বিয়েটাও করতে পারবো না? আবির মলিন হেসে বলল, সরি। রাকিব এবার গলার স্বর নিচু করে জিজ্ঞেস করলো, কি হয়েছে আবির? আরে কিছু হয়নি। আবির রুমে ঢুকতেই মেঘের দিকে এক পলক তাকালো। আবিরকে রুমে ঢুকতে দেখে মেঘ পা নামিয়ে স্বাভাবিকভাবে বসেছে। আবির একটা চেয়ার টেনে এক পাশে বসে পড়েছে। আইরিন তাড়াতাড়ি করে একটা টাওয়াল নিয়ে আসছে। আবিরের অর্ধেক শরীর ভেজা। আইরিন স্বাভাবিক স্বরে বলল, নাও মাথাটা মুছো, আমি আসিফ ভাইয়ার একটা শার্ট নিয়ে আসি। আবির গম্ভীর কণ্ঠে বলল, টাওয়েল শার্ট কিছুই লাগবে না আমার। আইরিন ভ্রু কুঁচকিয়ে ভারী কণ্ঠে বলল, এমনিতেই ভিজে আসছো, আবার মাথাও মুছতেছো না, পরে কিন্তু সর্দি লেগে যাবে। আবির ভাবুক স্বরে বলল, তারপর কি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মরে যাব? আইরিন কপট রাগ দেখিয়ে বলল, বাজে কথা বলো কেন, নাও মাথা মুছো। আবির ভারী কণ্ঠে বলল, মরে গেলে মাথা মুছে কি করব, নিয়ে যা টাওয়েল। মেঘ তড়িৎ বেগে বসা থেকে উঠে এসে আইরিনের থেকে টাওয়াল নিয়ে শক্ত কণ্ঠে বলল, আইরিন একটা শার্ট নিয়ে আসো। আইরিন শার্ট আনতে চলে গেছে। মেঘ আবিরের চুল মুছতে মুছতে রাগী স্বরে বলল, আমি কাউকে মরে যেতে বলিনি। এমন সময় রাকিব ওদের ডাকতে রুমে আসছে। এই দৃশ্য দেখে দু হাতে মুখ লুকিয়ে ঠাট্টার স্বরে বলল, আমি মনে হয় ভুল রুমে চলে আসছি, এখন কি করব? আবির তপ্ত স্বরে বলল, মাপ চা। মেঘ আবিরকে থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি ঠিক রুমে এসেছেন, ভিতরে আসুন। রাকিব ঠাট্টার স্বরে আবারও বলল, বন্ধু আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিস। রাকিব বিড়বিড় করতে করতে রুমে আসলো। যে জীবনে এমন যত্ন পেলাম না, সেই জীবনের প্রতি ধিক্কার জানাই। মেঘ টাওয়াল সরিয়ে আবার সোফায় গিয়ে বসলো। এই রুমে কোনো মানুষজন নেই। গায়ে হলুদের মঞ্চ ভেতরের দিকে একটা বড় রুমে করা হয়েছে। আত্মীয় স্বজন এমনকি তানভীররাও মঞ্চের কাছেই আড্ডা দিচ্ছে। মেঘের ভালো লাগছিল না বলে এই রুমে এসে বসেছিল। মেঘের জন্য আবিরও এই রুমেই এসে বসেছে। রাকিব মঞ্চে যায়, আবার একটু পর পর আবির মেঘকে দেখতে আসে। আইরিন আসিফের একটা শার্ট মেঘকে দিয়ে চলে গেছে। মেঘ শার্ট এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এটা পরে আসুন। শার্ট পরে কি হবে, মরে গেলে তো লাশই হয়ে যাব। মেঘ এবার অগ্নিদৃষ্টিতে তাকালো। মেঘের ইচ্ছে করছিল আবিরের মুখ চেপে ধরতে, কিন্তু পারল না। রাকিব রুম থেকে বেরিয়ে যেতে যেতে রাগী স্বরে বলল, 5 মিনিটের মধ্যে তোদের নাটক শেষ করে যদি ভেতরে না আসিস, তাহলে তোদের দুটাকে মেরে আমি কাল জেলে চলে যাব। মেঘ মৃদু হেসে বলল, তাহলে রিয়া আপু কি করবে? কি আর করবে, জেলখানার বাইরে বসে কাঁদবে। তোমরা তো আর কোনো উপায় রাখতেছো না। আবির গম্ভীর কণ্ঠে বলল, মুখটা বন্ধ করে যা, আমরা আসতেছি। আবির পাঞ্জাবি খুলে সেকেন্ডের মধ্যে শার্ট পরে ফেলেছে। মেঘ আবিরের ভেজা পাঞ্জাবি হাতে নিয়ে কপাল গুটিয়ে প্রশ্ন করল, আপনি কোথায় গেছিলেন? আর এত ভিজলেন কিভাবে? আবির সরু নেত্রে তাকিয়ে মৃদু হেসে বলল, তোর না হওয়া শ্বশুর আর ছেলেটাকে দেখতে গেছিলাম। আবির রুম থেকে বেরিয়ে যাচ্ছে। মেঘ নিঃশব্দে হেসে প্রশ্ন করল, পছন্দ হয়েছে? আবির ঘাড় ঘুরিয়ে চাপা স্বরে বলল, খুব। মেঘ মিটিমিটি হাসছে। এতক্ষণ যাবৎ মনের কোণে জমে থাকা অভিমানগুলো মুহূর্তেই গায়েব হয়ে গেছে। বিকেলে মেহমান না আসার কারণটা মেঘ এখন খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। চোখ মুখ মুছে ঠোঁটে প্রশান্তির হাসি নিয়ে মঞ্চে গেল। মিম মেঘকে দেখে জিজ্ঞেস করলো, মন ভালো হয়েছে তোমার? এখন কিভাবে ভালো হলো? মেঘ মিমের কানের কাছে বিড়বিড় করে বলল, আমাকে আজ যাদের দেখতে আসার কথা ছিল আবির ভাই তাদের।
মিম আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি করেছে? মেঘ মেকিস্বরে বলল, তেমন কিছু না, তুই বুঝবি না। মেঘকে হাসি খুশি দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ফুপ্পি আগেও কয়েকবার মেঘের কাছে যেতে চেয়েছিল, কিন্তু জান্নাত যেতে দেয়নি। কারণ ফুপ্পি মেঘকে বোঝাতে গেলে দেখা যাবে দুজনেই কেঁদে একাকার অবস্থা করে ফেলবে। ছেলের শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি কাঁদছে, বিষয়টা আত্মীয়রা ভালো চোখে নিবে না। তাই জান্নাত ওনাকে মেঘের কাছে যেতে দেননি। প্রায় 2-3 ঘন্টা গায়ে হলুদের প্রোগ্রাম চলেছে। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত। আলী আহমেদ খান আবিরকে কল দিলেন। আবির রিসিভ করে বলল, হ্যাঁ আব্বু বলো। কি করছো? এখন খাবো, খেয়ে বের হব। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, যদি থাকার সমস্যা না থাকে তাহলে আজ রাতটা ওখানেই থাকো। দিনের অবস্থা খুবই খারাপ, কখন কোন অঘটন ঘটে বলা যায় না। আজ আসার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আবির সবাইকে জানিয়ে দিয়েছে। গভীর রাতে সবাই একসঙ্গে খেতে বসেছে। মেঘের প্রচণ্ড মাথা ব্যথা করছে। সারাদিন যাবৎ কাঁদতে কাঁদতে এখন মাথা ব্যথায় চোখ মেলতে পারছে না। খেতেও ইচ্ছে করছে না। আবিরের জোড়াজড়িতে কোনো রকমে অল্প খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘ, মিম, আইরিন সবাই এক রুমে শুয়েছে। মাঝরাতে কারো কান্নার শব্দে হঠাৎ করেই মেঘের ঘুম ভেঙে গেছে। একে অপরিচিত জায়গা, আশেপাশে সব অন্ধকার। কান্নার শব্দ ধীরে ধীরে বাড়ছে, মনে হচ্ছে কোনো ছেলে কাঁদছে। মেঘের মনে আতঙ্ক আর কৌতূহল দুটাই বাসা বেঁধেছে। ধীরে ধীরে শোয়া থেকে ফ্লোরে পা রাখতেই কোনো মানুষের পায়ে পা লাগলো। অমনি মেঘ লাফ দিয়ে উঠেছে। তারপর মনে পড়ল রাকিব ভাইয়া 2-3টা কাজিন রাতে এই রুমে শুয়েছিল। মেঘ ভয়ে ভয়ে রুম থেকে বের হলো। 2টা রুম পরে একটা রুমে আলো জ্বলছে, সেটা সোফার রুম, আর সেই রুম থেকেই কান্নার শব্দ আসছে। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে পা বাড়ালো সেই রুমের উদ্দেশ্যে। যত এগিয়ে যাচ্ছে পুরুষালী কণ্ঠের কান্নার শব্দ তত বেশি তীব্র হচ্ছে। আশেপাশে 2-1জনের চাপা স্বর ভেসে আসছে। মেঘ রুমের দরজায় দাঁড়াতেই চমকে উঠল। ফুপ্পি সোফায় বসে আছেন। আবির ফ্লোরে হাঁটু গেড়ে বসে ফুপ্পির উড়ুতে মাথা রেখে হাউমাউ করে কাঁদছে। আবিরের এক পাশে তানভীর, অন্য পাশে আসিফ ফ্লোরে বসে আবিরকে শান্ত করার চেষ্টা করছে। ফুপ্পি আবিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আবির অঝরে কাঁদছে। জান্নাত আসিফের পাশে সোফায় বসা। হঠাৎ দরজায় মেঘকে দাঁড়ানো দেখে জান্নাত হিমশীতল কণ্ঠে ডাকলো, মেঘ তুমি এখানে? মেঘের দৃষ্টি আবিরের পানে। মেঘের বুকের ভেতরটা ছলাৎ ছলাৎ করছে। আবির ভাইকে এভাবে কাঁদতে দেখে কাদম্বিনীর দম বন্ধ হয়ে আসছে। হৃদস্পন্দন থেমে গেছে। জান্নাতের মুখে মেঘের নাম শুনে আবির সহ সবাই আটকে উঠল। মেঘ রুমে ঢুকতে ঢুকতে আর্তনাদ করে উঠল, কি হয়েছে ওনার? আবির চোখ মুছে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেছে। আবিরের পেছন পেছন তানভীরও বেরিয়েছে। মেঘ আবারও জিজ্ঞেস করলো, আবির ভাইয়ের কি হয়েছে ফুপ্পি? উনি কাঁদছিলেন কেন? ফুপ্পিও ভেতরে ভেতরে কাঁদছেন। আসিফ স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু হয়নি, এমনি খারাপ লাগছিল। তোমার না মাথা ব্যথা? যাও ঘুমাও গিয়ে। মেঘ একবার ফুপ্পিকে দেখছে, আবার আসিফ ভাইয়াকে দেখছে, আবার জান্নাত আপুকে দেখছে। আসিফ আবারও বলল, ঘুমাতে যাও মেঘ। জান্নাতের চোখে চোখ পড়তেই সেও ইশারা দিল। মেঘ আবারও এসে রুমে শুয়েছে, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। চোখের সামনে বারবার আবিরের কান্নারত মুখমণ্ডল ভেসে উঠছে। মনের আকাশ অমাবস্যার ন্যায় ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। কোথাও এক বিন্দু আলোর ছিটোফোঁটাও নেই। আবির কেন কাঁদছিল? কি হয়েছে? কিছুই বুঝতে পারছে না। বুকের ভেতর ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে। রুমে অফুরন্ত বাতাস থাকা সত্ত্বেও মেঘ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে না। মনে হচ্ছে কিছু একটা গলা চেপে ধরে আছে। এপাশ ওপাশ হাঁসফাঁস করতে করতে মেঘ আবারও ঘুমিয়ে পড়েছে। সকালে নাস্তা করেই আবিররা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তানভীর গাড়ি চালাচ্ছে, আবির চোখ বন্ধ করে পাশের সিটে বসে আছে। মেঘ আবিরকে জিজ্ঞেস করার সুযোগ খুঁজছে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। আবির আর তানভীর বাসায় এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে দুপুরের দিকে আবারও বেরিয়েছে। রুমে শুয়ে বসে কোনোভাবেই মন টিকছে না মেঘের। বন্যাকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে, তবুও মন স্থির হচ্ছে না। মেঘ নিচে আসতেই আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন, তোমরা বিয়েতে যাওনি? মেঘ আস্তে করে বলল, যেতে ইচ্ছে করছিল না, শরীর খারাপ। না। আলী আহমেদ খান মেঘকে খানিক দেখে মোলায়েম কণ্ঠে বলল, কি নিয়ে এত দুশ্চিন্তা করো? মেঘ মৃদু হেসে বলল, দুশ্চিন্তা করি না বড় আব্বু। আলী আহমেদ খান ধীর কণ্ঠে বলল, আম্মু 1 কাপ চা করে দিতে পারবে? এখনই নিয়ে আসছি, আমি চিনি কম খাই। মেঘ মলিন হেসে বলল, জানি বড় আব্বু। মেঘ কিছুক্ষণের মধ্যেই 1 কাপ চা নিয়ে আসছে। আলী আহমেদ খান এক চুমুক চা খেয়ে হেসে বললেন, মাশাআল্লাহ, চা খুব ভালো হয়েছে।
মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, চা ভালো না লাগলে সত্যি কথা বলতে পারেন, আমি কিছু মনে করব না, বসো। মেঘ চুপচাপ পাশের সোফায় মাথা নিচু করে বসেছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বলে উঠলেন, শোনো, কোনো কিছু ভালো না লাগলে আমি যেমন সরাসরি বলতে পারি, তেমন ভালো হলে প্রশংসাও করতে পারি। চাটা সত্যিই ভালো হয়েছে। তার থেকেও বড় বিষয়, তোমার বড় আম্মুর সাহায্য ছাড়া তুমি প্রথমবার আমার জন্য এত ভালো চা করেছো, তার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ বড় আপু। আলী আহমেদ খান ধীর কণ্ঠে শুধালেন, আম্মু তোমার কি মন খারাপ? বড় আপু ধীর কণ্ঠে বলা কথাতে মেঘের মন গলে গেছে। চোখ ছলছল করছে, মাথা তুলে তাকাতে পারছে না। ঠোঁটে জোর করে ধরে রাখা মিথ্যে হাসিটা আর ধরে রাখতে পারছে না। মেঘ ঢোক গিলে শীতল কণ্ঠে বলল, না। মেঘ আর বসে থাকতে পারল না। চিবুক নামিয়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেছে। গত রাত থেকে অস্থির হয়ে থাকা মনটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আবির আর তানভীর বেশ রাত করে বাসায় ফিরেছে। ততক্ষণে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আবির সকালে উঠেই কোথায় বেরিয়েছে। আজ আবিরদের বাসার সবার দাওয়াত। মেঘ যেতে না চাইলেও সবার জোড়াজোড়িতে বাধ্য হয়ে যাচ্ছে। মেঘ দূর থেকে রিয়া আপুকে দেখছে। মেয়েটাকে জান্নাত আপুর বিয়েতে দেখেছিল, তখন সে রাকিব ভাইয়ার প্রেমিকা ছিল। আজ সে বউ বেশে বসে আছে। মেঘ মনে মনে আওড়ালো, পূর্ণতা পাওয়া ভালোবাসাগুলো একটু বেশি সুন্দর। রাকিব ভাইয়ার 7 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। কত ঝড়ঝাপটা পেরিয়ে ওনারা এক হতে পেরেছেন, এটা শুধু ওনারাই জানেন। আমি তো 1 বছরেই পরিশ্রান্ত হয়ে গেছি। 7 বছর ধৈর্য রাখা আমার পক্ষে অসম্ভব। রাকিব ভাইয়া আর রিয়া আপু, আপনাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকুক। হঠাৎ মেঘের নজর পড়ল রিয়া হাতের ইশারায় মেঘকে ডাকছে। মেঘ সহসা এগিয়ে গেল। রিয়া বসা থেকে উঠে মেঘকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় মেঘ বেশ আশ্চর্য হলো। রিয়া শান্ত স্বরে বলল, আবির ভাইয়া হেল্প না করলে আমাদের বিয়েটাই হতো না। ভাইয়াকে অনেক ধন্যবাদ। মেঘ কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, ওনার ধন্যবাদ আমাকে কেন দিচ্ছেন? রিয়া মৃদু হেসে বলল, ওনাকে তো জড়িয়ে ধরতে পারবো না, তাই তোমাকে জড়িয়ে ধরলাম। রিয়া অপ্রতিভ কণ্ঠে আবারও শোধালো, বাই দ্য ওয়ে, আবির ভাইয়াকে জড়িয়ে ধরার অনুমতি কি তুমি কোনো মেয়েকে দিবে? মেঘ সঙ্গে সঙ্গে চোখ গোল করে তাকালো। বুকের ভেতরের ক্রোধটা দীর্ঘ নিঃশ্বাস হয়ে বেরিয়ে আসলো। ক্রোধিত কণ্ঠে বলল, না। রিয়া মেঘের দুগালে হাত রেখে মোলায়েম কণ্ঠে জানতে চাইল, আবির ভাইয়াকে খুব ভালোবাসো তাই না? মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে, দু চোখ ছলছল করছে। মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। রিয়া ঠোঁটে হাসি রেখে বলল, এই মেঘ, একদম কাঁদবে না। তোমার আবির ভাই দেখলে আমার সর্বনাশ করে ফেলবে। কেন? রিয়া ঢোক গিলে নিজেকে সংযত করে বলল, ভাববে আমি তোমাকে বাজে কথা বলেছি। মেঘ হুট করে প্রশ্ন করে বসলো, আপু, আবির ভাইয়া কোথায় জানেন? ওনার কি হয়েছে বলতে পারবেন? কি হয়েছে সঠিক জানি না, তবে ওদের কথোপকথন শুনে মনে হয়েছে ভাইয়া কোনো বিষয় নিয়ে খুব বেশি ডিপ্রেশনে আছেন। কি বিষয় সেটা বলতে পারবো না গো। ওরা দুই বন্ধু এমন ধাতু দিয়ে তৈরি যা শেয়ার করবে না, তা পেটে বোম মারলেও বলবে না। তুমি সাবধানে থেকো আর ভাইয়ার যত্ন নিও, যদিও আমি জানি তুমি খুব কেয়ারিং। মেঘ কপাল গোটালো। এমন সময় রাকিব এসে বলল, কি ব্যাপার, আমার অবর্তমানে আমাকে নিয়ে কি আলোচনা চলছে? রিয়া ঠাট্টার স্বরে বলল, আহ, আসছে আমার সেলিব্রিটি গো, তাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। রাকিব সহাস্যে বলল, আমাকে নিয়ে আলোচনা না করলে কি হবে? আমার বন্ধুকে নিয়ে ঠিকই করেছো, বলো করনি? রিয়া ভেংচি কেটে বলল, হ্যাঁ করেছি তো। আমার বন্ধু সেলিব্রিটি হলে তার বেস্ট ফ্রেন্ড হিসেবে আমিও সেলিব্রিটি। ও আচ্ছা, এই নিয়ম কবে থেকে চালু হলো? আজ এই মুহূর্ত থেকে। মেঘ তাদের খুনসুটি দেখছে আর হাসছে। রাকিব হঠাৎ মেঘের দিকে তাকিয়ে বলল, এই মেঘ, তুমি তো কিছুই খেলে না, তাড়াতাড়ি খেতে যাও। আবির তোমার জন্য না খেয়ে উপরে অপেক্ষা করছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, আবির ভাই কখন আসছেন? অনেকক্ষণ। মেঘ দ্রুত ছুটছে। রিয়া রাকিবের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুমি না কিছুক্ষণ আগে বলে গেলা ভাইয়া আসেনি? আরে মাত্রই আসছে। তাহলে মেঘকে অনেকক্ষণ বললা না কেন? আবিরের প্রতি মেঘের এই উদ্গ্রীবটা দেখতে খুব ভালো লাগে। আবির বলতেই মেয়েটা অজ্ঞান। রিয়া ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা দুই বন্ধু শুধু মেয়েটাকে কষ্টই দিতে পারো। মেয়েটা আবির ভাইয়ের জন্য এত পাগল, তারপরও কিছু বলে না কেন? মেঘের 1 বছরের ভালোবাসা দেখেই তুমি হতাশ, অথচ আবির কতগুলো বছর যাবৎ নিজের সাথে নিজে লড়াই করে চলতেছে, সে বেলায়? মেঘকে ছুটতে দেখে আবির কপাল গুটিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, এভাবে ছুটছিস কেন? আপনি কোথায় ছিলেন? একটু কাজ ছিল, খাসনি শুনলাম। কেন, খিদে পায়নি? না। আবির কপট দুষ্টামি স্বরে বলল,
পেটে 3 ভাগ যদি রাগ, জেদ আর অভিমানে ভরে থাকে, বাকি 1 ভাগে তো পানিই থাকে, তাহলে আর খিদে লাগবে কেন? মেঘ ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, মোটেই না, সবাই খেয়েছে, তুই খাসনি কেন? আপনি আসছিলেন না তাই। কল দিয়ে বলছিলি একবার। মেঘ চোখ পিটপিট করে তাকালো, ধীর কণ্ঠে বলল, মনে ছিল না। আবির তপ্ত স্বরে বলল, বাহ, খুব ভালো। ঈদের বেশ কিছুদিন কেটে গেছে, আবিরদের অফিস শুরু হয়ে গেছে, ভার্সিটিও খুলে গেছে, রাকিব আর রিয়া হানিমুনে গেছে, তাই আবিরের একা সবকিছু সামলাতে হচ্ছে। 2 অফিস সামলে রীতিমতো হিমশিম কাটছে আবির। এক বিকেলে মেঘকে কল দিল আবির। মেঘ কল রিসিভ করতেই আবির বলল, আমাকে দেয়ার মতো একটুখানি সময় কি হবে আপনার? আবিরের আহ্লাদি কণ্ঠে বলা কথা শুনে মেঘ মুচকি হেসে বলল, কেন হবে না, আপনি চাইলেই হবে। তাহলে রেডি হয়ে বের হন। মেঘ রেডি হয়ে বের হতেই দেখলো একটা রিক্সা দাঁড়ানো। মেঘ আশেপাশে আবিরকে খুঁজছে, কিন্তু আবির কোথাও নেই। অনেকটা সামনে যেতেই দেখলো আবির একটা গাছের নিচে দাঁড়ানো। মেঘ ডাকতেই রিক্সায় উঠে বসলো। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, বড় আব্বু তো সেদিন আপনাকে বাইক চালানোর অনুমতি দিয়েছিল, তাহলে আপনার বাইক কোথায়? অফিসে। রিক্সা দিয়ে কোথায় যাচ্ছি? দেখি কোথায় যেতে পারি। অনেকটা পথ গিয়ে দুজনেই রিক্সা থেকে নামলো। কোলাহল শূন্য একটা রাস্তা, হঠাৎ 2-1টা গাড়ি আপন গতিতে ছুটছে। আবির মেঘকে নিয়ে একটা কালো রঙের নতুন ঝকঝকে প্রাইভেট কারের কাছে গিয়ে থামলো। আবির মৃদু হেসে বলল, গাড়িটা কেমন? মেঘ নিরুদ্বেগ ভঙ্গিতে বলল, ভালোই। পছন্দ হয়নি? কার না কার গাড়ি আমি পছন্দ করে কি করব? আবির উদাসীন ভঙ্গিতে বলল, গাড়িটা আজই কিনেছি, কেমন হয়েছে? মেঘের ভাবলেশীন জবাব, আপনার সাথে ফাজলামো মানায় না। আবির ভ্রু গুটিয়ে বলল, আমি ফাজলামি করতে যাব কেন? সত্যি সত্যি আমার গাড়ি, এই যে চাবি। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে আবিরের হাতে থাকা চাবিটার দিকে তাকিয়ে রইল। ঢোক গিলে উষ্ণ স্বরে জানতে চাইল, আপনি গাড়ি কিনেছেন? জি ম্যাডাম। কিন্তু কেন? আবির ভারী কণ্ঠে বলল, গাড়ি পছন্দ হয়েছে কিনা সেটা বল। মেঘের গাড়ির দিকে মনোযোগ নেই, রাগী স্বরে বলল, গাড়ি আমি 2 চোখে সহ্য করতে পারি না। আবির মুচকি হাসলো। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার বাইক কোথায়? অফিসে। কেন? মেঘ কাঁদো কাঁদো মুখ করে আবারও শোধালো, আপনি গাড়ি কেন কিনলেন? আবির মৃদু হেসে বলল, মাঝে মাঝে নিজের অবস্থান বোঝাতে তীব্র অপছন্দের জিনিসকেও পছন্দের তালিকায় যুক্ত করতে হয়। মেঘ শীতল কণ্ঠে বলল, আপনি বাইক চালাবেন নাকি গাড়ি? আবির মেকি স্বরে বলল, আমি বাইক চালাবো আর তুই গাড়ি। মেঘ সশব্দে হেসে বলল, আমি গাড়ি চালালে আপনার গাড়ি আহত হবে, আর আমি নি। আবির অগ্নিদৃষ্টিতে তাকাতেই মেঘ মুখ বন্ধ করে ফেলেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল ঘুরে আসি। মেঘ আবিরের পাশের সিটে বসে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বাইক কেনাতে বাইকে ওঠার জন্য মেঘ যতটা আগ্রহী ছিল, গাড়িতে ওঠার জন্য সেই আগ্রহের এক অংশও নেই। ইট পাথরের শক্ত দেয়ালের মতোই খানবাড়ির প্রতিটা মানুষ পাষাণ হয়ে যাচ্ছে। সবাই সবার আপন হওয়া সত্ত্বেও মাঝে মাঝে নিষ্ঠুর মানবের ন্যায় আচরণ করে। আলী আহমেদ খান 1টা গাড়ি কিনেছেন, ইকবাল খান নিজের টাকায় আলাদা গাড়ি কিনেছেন, অবশেষে আবিরও গাড়ি কিনেছে। এ যেন প্রতিযোগিতা চলছে, নিজেদের অবস্থান যাচাইয়ের প্রবল প্রতিযোগিতা। আবির হঠাৎই মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, গাড়ি কিনেছি বলে রাগ করেছিস? মেঘ মলিন হেসে বলল, না, রাগ করিনি। আপনার ইচ্ছে হয়েছে তাই কিনেছেন, এতে রাগ করার কি আছে?